হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনি কোথাও যেতে পারবেন না এখন, কিন্তু সেটা কিরকম একটি অনধিকার চর্চা মনে হচ্ছে। অধিকার খাটানোর মতো জোর পেল না। ফুয়াদ গায়ের শার্টটা বদলে নিল। এরপর রান্নাঘরে এসার কাছে এসে বলল, আমার প্রতি বেশি ভালোবাসা, মায়া টান করো না। হঠাৎ যে কোনো মুহূর্তে শুনবে আমি দেশের বাইরে চলে গেছি। কত বছর পর ফিরবো জানি না। এসা বিমূঢ় হয়ে তাকালো। ফুয়াদ হঠাৎ ওর ঠোঁট জোড়ায় একটা চুমু খেয়ে বাসা থেকে বেরিয়ে গেল। ফুয়াদ চলে যাওয়ার পর এসা দীর্ঘ সময় ধরে বিমর্ষ মুখে বসে রইল। ভালোবাসা, মায়া টান কোনো কিছু না করলেও হঠাৎ করে সে এশাকে রেখে নিজের মর্জি মতো দেশের বাইরে চলে যেতে পারে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তার কাছে এত তুচ্ছ, অবজ্ঞার। তাহলে শুধু শুধু বিয়েটা করছে কেন? সত্যি যদি ফুয়াদ এরকম পরিকল্পনা করে রাখে, তাহলে ওর জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর কারো প্রতি মায়াটান কি বলে হয়? ব্যাপারটা কি এমন যে হতে বললে হবে আর নিষেধ করলে হবে না? বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে আপনা আপনি ভালোবাসা মায়াটান হয়ে যায়। ফুয়াদের হয়তো হয়নি, কারণ সে বিয়েটা মন থেকে করেনি, কিন্তু এসার তো হয়েছে। ও ফুয়াদের ভালোবাসা প্রত্যাশী। মাছ মাংস ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে রাখা, কিন্তু এই মুহূর্তে আর রান্না করতে ইচ্ছে করছে না এসার। ও একবার মন স্থির করলেও রান্না করবে না। পরে আবার ভাবলো ফুয়াদ এসে খাবার না পেলে ব্যাপারটা ভালো দেখাবে না। এসে রান্না করলো গরুর মাংস, বাসমতি চালের ভাত, বড় কাতলা মাছ আর সালাদ। ফুয়াদ রান্নার জন্য আরো কিছু আনাতে চেয়েছিল, ঈশা নিষেধ করেছে। দুজন মানুষের জন্য এত আয়োজন কি দরকার? কাতলা মাছ রান্নার সময় এশার বুকের মধ্যে হু হু করে উঠল। মিনারা বেগম বড় কাতলা মাছ পছন্দ করেন। মেজো মামার বাসায় কি হালে যে আছে মানুষটা। এশার তো সারা জীবনে একটাই ইচ্ছে ছিল, লেখাপড়া করে একটা চাকরি নিয়ে মাকে ভালো রাখবে। এর চেয়ে বড় কোনো স্বপ্নও দেখেনি। ওর এই ছোট স্বপ্নটাও বড় অনিশ্চয়তার মধ্যে আছে। রান্নাবান্না শেষ করে এসব ফ্রেশ হয়ে নেয়। এই মুহূর্তে হাতের কাছে শাড়ি গহনা কিছু থাকলেও সেগুলো পরে সেজে গুজে ফুয়াদের জন্য অপেক্ষা করত। ফুয়াদ এই সম্পর্কটা নিয়ে যতই উদাসীন হোক, কিন্তু এশার মন যাচ্ছে। মনে চাওয়ার ব্যাপারে তেমন কোনো যুক্তি খাটে না। 11টার কাছাকাছি বাজে। ফুয়াদ এখনো ফিরেনি। একবার ফোন দিয়ে দেখবে কিনা এশা চিন্তা করলো। পরে আবার কি ভেবে দিল না। সংকোচ হলো। বন্ধুদের সঙ্গে আছে সে, ফোন দিয়ে বিরক্ত করবে, হয়তো দেরি করে ফিরবে। আড্ডার শেষ দিকে ফুয়াদ একটা সিগারেট ধরালো। সিগারেটটা শেষ করে বাইকে উঠবে বাসার উঠছে, কিন্তু এমন সময় নাফিস সবাইকে বলল, চল আমরা মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খেয়ে আসি। অন্যদিন হলে ফুয়াদ সবার আগে সম্মতি দিত, কিন্তু আজ মাথায় একটু এসার চিন্তা আসলো। মেয়েটা নতুন জায়গায় সম্পূর্ণ একা, নিশ্চয় ওর জন্য অপেক্ষা করছে। ফুয়াদ প্রথমে বলল, তোরা যা, আমি যাব না। কিন্তু সবাই মিলে ওকে এমনভাবে চেপে ধরলো। যাবি না মানে? কেন যাবি না? বইয়ের জন্য বাসায় ফিরতে হবে এটা বন্ধু সমাজে বলে নিজের পৌরুষ কমাতে চাইল না ফুয়াদ। এছাড়া অন্য কোনো কারণও ঢোপে টিকল না। শেষমেশ ওকে যেতে হলো। অপেক্ষা করতে করতে 12টা পার। এসে এবার ফোন করলো ফুয়াদকে। বাইকের গতি কমিয়ে ফুয়াদ ফোন ধরলো। এসে কিছু বলার আগে সে বলল, আমি মাওয়া যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। বাসা হাই সিকিউর, কোনো সমস্যা হবে না, ভয় পেও না। এসে মন খারাপ চাপিয়ে আস্তে করে বলল, ঠিক আছে। রান্না শেষ? খলিল চাচা সজাগ থাকলে তাকে খাবার দিও। তাকে এখন আমি পাবো কোথায়? আগেইটাই ফোন নাম্বার দিচ্ছি তোমাকে মেসেজ করে। আচ্ছা। এসে একটু থেমে জিজ্ঞেস করলো, আপনি সারা রাত বাইরে থাকবেন? শেষ রাতের দিকে ফিরবো, তুমি দরজা আটকে ঘুমিয়ে পড়ো। আপনি তাহলে বাসায় ঢুকবেন কিভাবে? পারবো ঢুকতে। এই বলে ফুয়াদ ফোন রেখে দিল। ওর বন্ধুরা বেশ দূরে চলে গেছে। ও বেপরোয়া গতিতে ছুটে ওদের ধরার চেষ্টা করলো। এসে ঝিম ধরে খাবার টেবিলে বসে রইল। ওকে নতুন একটা বাসায় একা রেখে সে মাওয়া যাচ্ছে, আর সেটা ওকে ফোন দিয়েও জানানোর মতো সামান্য গুরুত্বপূর্ণ মনে করলো না। উল্টো ওর ফোন করে জানতে হলো। একা বাসে ওর ভয় করছে না, কিন্তু এত আগ্রহ করে রান্না করলো। এরপর ফুয়াদের সঙ্গে খাবে বলে খাবার বেড়ে বসেছিল। এসব কিছুরই যেন দাম নেই। তার গলায় সামান্য অনুশোচনাও নেই। এসে খলিল চাচাকে ফোন করে ডেকে খাবার দিল। এরপর বিষণ্ণ মুখে নিজে খেয়ে নিল। খাওয়া শেষে পুরো বাসাটা ভালো করে একবার পর্যবেক্ষণ করলো। এখানে কোনো মেয়ে মানুষের যাতায়াত আছে কিনা ধরার চেষ্টা করলো। না, সেরকম কিছু এলো না। সব চিন্তা মাথা থেকে ছেড়ে এসে বিছানায় শুয়ে চোখ বুঝলো, কিন্তু ওর মাথায় কেবল ফুয়াদের চিন্তায় আসছে। মানুষটার প্রতি ও এত আকর্ষণ বোধ করছে কেন?
সে তো বলেই দিয়েছে তার প্রতি মায়া টান না করতে। ফুয়াদ শেষ রাতের দিকে বাসায় ফিরে। রুমের আলো জ্বালানো। এসা আলো না নিভিয়েই ঘুমিয়েছে। উজ্জ্বল লাইটের আলোতে ওর ঘুমন্ত চেহারার অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ফুয়াদ এক নজর সেদিকে তাকিয়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হতে। এশার পরনে গাঢ় সবুজ সালোয়ার কামিজ। ওড়নাটা বালিশের পাশে রাখে। বুকের কাছটা অনেকখানি উন্মুক্ত। সালোয়ার গুটি উপরে উঠে ধবধবে ফর্সা পা বের হয়ে আছে। লম্বা চুলগুলো বিছানা জুড়ে ছড়ানো। অত্যন্ত রূপসী চিত্তাকর্ষক কোনো অপ্সরা ঘুমিয়ে আছে যেন। এই মেয়েটাকে হঠাৎ এত সুন্দর আকর্ষণীয় লাগছে কেন? নাকি আগেও লাগতো কিন্তু খেয়াল করেনি। ফুয়াদ ওর মাথার কাছে বসে অনেকক্ষণ তাকিয়ে থাকে গভীর মনোযোগে। ওর মুখে পড়া বিরক্তিকর চুলগুলো সরিয়ে দেয়। অনেকক্ষণ বসে থাকার পর লাইট বন্ধ করে এশার পাশে শুয়ে পড়ে ফুয়াদ। মিষ্টি একটা ঘ্রাণ আসছে। এতদিনও আসতো নিশ্চয়ই। ও সেভাবে খেয়াল করার চেষ্টা করেনি। ফুয়াদ আস্তে এশার চুলে নাক ডোবালো। কি ব্যবহার করে ও চুলে! চমৎকার ঘ্রাণ তো। ও এবার এশাকে নিজের ডান বাহুতে টেনে নেয়। মেয়েটার ঘুম খুব ভার। এই শেষ রাতে ঘুম ভাঙিয়ে ওকে বিরক্ত করতে চাইল না। ফুয়াদ নিজের বাহু ধরে এশাকে গভীরভাবে আবদ্ধ করে ঘুমিয়ে পড়ল। সকালবেলা এশার অনুভব হলো কেউ ওকে অক্টোপাসের মতো পেঁচিয়ে ধরে আছে। ও নড়তে পারছে না। হতচকিত হয়ে চোখ খুলে ফুয়াদের আলিঙ্গনে নিজেকে আবিষ্কার করলো। ও আরো বিস্মিত হয়। এই লোকটা এভাবে ওকে নিজের বাহু ধরে আটকে রেখেছে। এশার নড়াচড়ায় ফুয়াদের ঘুম ভেঙে যায়। সে বিরক্ত হয়ে চোখ খুলে ঘুম জড়ানো গলায় বলল, নড়ো না, চুপচাপ শুয়ে থাকো এভাবে। অগত্যা এশাকে ওভাবেই শুয়ে থাকতে হলো। ফুহাদের এত ভীষণ কাছেও ওর শ্বাস ভারী হয়। হৃদস্পন্দন বাড়ে। ও পলকহীনভাবে তাকিয়ে থাকে। ফুয়াদকে মুগ্ধ চোখে দেখে। ফুয়াদের প্রেমে পড়ে। তার প্রতি সেই নিষিদ্ধ ভালোবাসা মায়াটান অনুভব করে। এসা ফুয়াদের বুকে মুখ ডোপালো। ওর মনে তীক্ষ্ণ ধারালো শীতল অনুভূতি হয়। গভীর প্রেম জাগে। সে প্রেমাতুর হৃদয় নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। এসা, দ্রুত উঠো, দ্রুত বাসায় ফিরতে হবে। মা কয়েকশো বার কল দিয়েছে। ফুয়াদের গলায় অতি ব্যস্ততা। এসা ঘুম থেকে লাফিয়ে উঠে বসে। ফুয়াদ বলল, বাসায় কিছু না বলে নিখোঁজ হয়ে আছে। কি ভাবতে পারে বুঝতে পারছো? মায়ের ফোনও ধরিনি। এসা দ্রুত ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। আমি তোমাকে বাসার সামনে নামিয়ে দেব, তুমি একা বাসায় যাবে, আমি পরে যাব। ফুয়াদ বলল। এসা ভীতু গলায় জিজ্ঞেস করলো, বাসায় ফিরে আমি কি বলবো? কোথায় ছিলাম? আমাকে নিতে এসে আপনিও ফিরলেন না। তাছাড়া আমি মায়ের অনুমতি ছাড়া বেরিয়ে এসেছি। ফ্ল্যাটের দরজা লক করতে করতে ফুয়াদ বলল, সাহসী হও। আমি সাহসী বুদ্ধিমতী মেয়ে পছন্দ করি। আজ দেখবো তোমার বুদ্ধি কতটুকু, তুমি এই পরিস্থিতি কিভাবে সামলাও। এসা মোটেও বোকা না, কিন্তু পলি বেগমের সামনে ওর বুদ্ধি কি কাজে আসবে? সে কি ওর কোনো যুক্তি শুনতে বসে আছে? ফুয়াদ এশাকে বাসার সামনে নামিয়ে দিল। এশার হাত পা ঈষৎ কাঁপছে আতঙ্কে। ফুয়াদ বলল, তুমি থাইয়ারের বইপত্র কিছু কিনোনি? রুমে তো দেখলাম না। না কিনলে লিস্ট করো, আমি নিয়ে আসবো। এশার গলা শুকিয়েছে মুহূর্তেও বলল, কিছু কিনেছি, বাকিগুলোর নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি ভয় এরকম করছো কেন? কি আশ্চর্য! বইয়ের নাম এক্ষুনি আমার ফোনে টেক্সট করে দিয়ে ভিতরে যাও। এশা মাথা নাড়িয়ে যন্ত্রের মতো হ্যাঁ বলল কেবল। ফুয়াদ চলে গেল। এই মুহূর্তে ফুয়াদকে স্বার্থপর ছাড়া আর কিছুই মনে হচ্ছে না এশার। বিয়ের পর থেকে দেখে আসছে সে সব ব্যাপারে ওকে সামনে ঠেলে দিয়ে নিজে গা বাঁচিয়ে চলছে। বাসার অন্য সকলের মতো পলি বেগমের প্রতি ভয় ফুয়াদের নেই। এই কয়দিনে এশা তা অনুমান করতে পারছে। ফুয়াদ মোটেও ভীতু কিংবা সাহসীন গোছের মানুষ নয়। সে ভীষণই চতুর, বুদ্ধিমান, সাহসী। তাহলে সে পলি বেগমের মুখোমুখি না হয়ে এশাকেই কেন বারবার তোপের মুখে ফেলতে চায়? ফুয়াদ পলি বেগমকে মন থেকে মান্য করে না, আবার তার বাড়াবাড়ির বিপক্ষে কথাও বলে না। কেন এত ভনিতা? অন্য কোনো ব্যাপারে তো সে এরকম ভনিতা না। ফুয়াদকে বইয়ের নাম মেসেজ করে দিয়ে কিছুক্ষণ গেটের কাছে দাঁড়িয়ে থাকে। এরপরে এক প্রকার প্রাণের মায়া ভুলে বাসার ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পা ফেলে। ভয়ে ওর পা দুইটা যেন দুর্বল হয়ে আসছে। এত আতঙ্কিত বোধহয় জীবনে আর কখনো হয়নি। সকালবেলার এই ঠান্ডা আবহাওয়ায়ও ঘেমে যাচ্ছে। বাসায় ঢোকার মূল দরজা ভেড়ানো। এসে চোরের মতো নিঃশব্দে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। সকালে নাস্তা সেরে সবাই যার যার রুমে। কথার আওয়াজ পাওয়া গেলেও এই মুহূর্তে রুমের বাইরে কেউ নেই। এসে সামান্য স্বস্তি পেল। ও পা টিপে টিপে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। সিঁড়িতে ছুটা বুয়া নার্গিসের সামনে পড়লো। সে কি এক্ষুনি গিয়ে ওর আসার খবর পলি বেগমকে দিবে? রুমের দরজা বন্ধ করে লম্বা একটা দম ফেলে এশা। ওর হৃদযন্ত্রটা এমনভাবে লাফাচ্ছে ও নিজেকে স্থির করতে চেয়ারের উপর বসলো। যে কোনো মুহূর্তে পলি বেগমের তাণ্ডব শুরু হবে। শম্পা নিজের রুম থেকে বের হয়ে মারুফার রুমের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে জিজ্ঞেস করলো, ভাবি কি করছো? কিছু করছি না, এসো ভেতরে এসো। শম্পা ভিতরে ঢুকে খাটের উপর বসলো। তোমার শাশুড়ির ছোট্ট ছেলের বইয়ের খোঁজ পেলে? মারুফা একটু হেসে বলল,
আমার শাশুড়ি তোমার কে হয়? যাও, দরজা লাগিয়ে দিয়ে এসে এসব কথা বলো। শাশুড়ি মা কোনোভাবে শুনতে পেলে? শম্পা দরজায় ছিটকিনি আটকে দিল। এরপর মারুফাকে বলল, ফুয়াদের বউ কাল এসে আজ এসব তাল বাহানা করছে, আর সব নিয়ম কানুন আমাদের বেলায়। আমি রাহাতকে পরিষ্কার বলে দিয়েছি, ফুয়াদের বউ যদি নিজের ইচ্ছা মতো চলে, আমিও আমার ইচ্ছা মতো চলবো এবার থেকে। তারপর রাহাত কি বলল? কি বলবে, কিছুই বলেনি। সত্যি দেখো, এবার বিয়ে হলো কত বছর, নিজের পছন্দ মতো কিছু রান্না করে খেতে গেলেও কত কত কাহিনী। মারুফা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তুমি তাও রাহাতকে এসব কথা বলতে পারো। আমি যদি এসব বলতে যাই, ফয়সাল আমার মুখের উপর দিবে। সে খাঁটি মা ভক্ত ছেলে, আর জীবনটা এভাবেই কাটবে। শম্পা, আফসোস করে কোনো লাভ নেই। আমারও বা কি লাভ বলো? রাহাতকে এসব বলে কোনো ফায়দা হবে না। সে কি মায়ের অবাধ্য হবে? সবই টাকার সম্পত্তির খেলা ভাবি, অবাধ্য হওয়ার সুযোগই নেই। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় মায়ের জায়গা সম্পত্তি কিছু না থাকলেও ফয়সাল এরকমই মা ভক্ত হতো। শম্পা আফসোসের স্বরে বলল, আশেপাশে দেখো, মানুষ বিয়ের 2 দিনের মাথায় স্বামী নিয়ে আলাদা সংসার পাতে, আর আমাদের কি কপাল। আমি শুধু এশার সাহস থেকে অবাক হচ্ছি। আমার তো মনে হচ্ছে ওকে তলে তলে ফুয়াদ আশকারা দিচ্ছে, নয়তো এত সাহস পায় কোথায়? শম্পা তেজি গলায় বলল, সে যাই হোক ভাবি, দেখি কয়টা দিন এসা এভাবে চলতে থাকলে আমরাও নিজেদের খুশি মতো চলতে শুরু করব। মারুফা কিছু বলল না। শম্পাকে ওর জানা আছে, তার দৌড় এই মুখে বা পর্যন্তই। পলি বেগমের একটা ধমক খেলে বাপের নামও ভুলে যাবে। শম্পা মারুফার রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে নিচতলায় যাওয়ার সময় হঠাৎ দেখলো ফুহাদের রুমের দরজা ভিতর থেকে আটকানো। দরজা তো 2 দিন ধরে বাইরে থেকে আটকানো ছিল। ওরা কি বাসায় ফিরেছে? নিশ্চয়ই ফিরেছে, নয়তো দরজা ভিতর থেকে আটকাবে কে? ওরা বাসায় ফিরলে বাসার ভিতর লয় প্রলয় হওয়ার কথা, অথচ তেমন কোনো সারা শব্দই নেই। কি অদ্ভুত ব্যাপার, কেউ জানে না। শম্পা আবার মারুফার রুমে ছুটে গেল। মারুফা বলল, দেখো কি সাহস, যাও মায়ের কাছে বলে আসো। শম্পা হন্তদন্ত হয়ে গিয়ে এই অতি গুরুত্বপূর্ণ খবরটা পলি বেগমের কানে দিল। তিনি বেশ শান্ত গলায় বলল, ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। পলি বেগম এমন প্রতিক্রিয়া করছেন যেন এটি খুব সাধারণ বিষয়। কি আশ্চর্য ব্যাপার। শম্পা তীব্র আশাহত হলো। আজকে দুপুরে একটু ভালো আয়োজন করো। শম্পা চলে আসার সময় পলি বেগম ডেকে পড়লেন। উত্তরেও হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো। এত সহজে এসব পার পেয়ে যাবে? ওর কোনো শাস্তি হবে না? ভালো ব্যাপার তো। এরকম হলেও আর মারুফাও তো যা খুশি করতে পারে। পলি বেগম বাসার সামনে শখ করে করা সবজি বাগানে পানি দিচ্ছিলেন। এমন সময় শম্পা এসে খবরটা জানালো। তিনি ধীর স্থিরভাবে নিজের কাজ শেষ করে ফ্রেশ হয়ে নেয়। এরপর বাগানের সামনে চেয়ারে বসে 1 কাপ কফি খান। এসে আতঙ্কিত মনে এখনো রুমে চুপচাপ বসে আছে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। ও দরজা খোলে। পলি বেগম দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার দিকে এক নজর তাকিয়ে দ্বিতীয়বার তাকানোর সাহস হলো না। পলি বেগম ঠান্ডা মেজাজে নিতান্ত স্বাভাবিকভাবে জানতে চাইলেন, কোথায় ছিলে গত 2 দিন? ফুয়াদও তোমায় আনতে গিয়ে নিখোঁজ হলো। কয়েকশো কল দিয়েছি, ধরেনি। পলি বেগম এত ঠান্ডা গলায় কথা বলছেন, এসব বিস্ময়ে বিহব্বল হলো। নিচু গলায় বলল, 1 রাত হসপিটালে ছিলাম। পরের রাত? আপনার ছেলে ঘুরতে নিয়ে গিয়েছিল। বাহ, ভীষণ ভালো ব্যাপার। এসব বিস্ময় আরো বাড়লো। পলি বেগম কি এই ব্যবহার মন থেকে করছেন? অসম্ভব ব্যাপার। তাহলে তিনি কি অন্য কোনো কৌশলের শাস্তি ঠিক করেছেন? পলি বেগমের ব্যবহারের স্বস্তি পাওয়ার বদলে আরো আশঙ্কিত হয় এশা। আজকে অনেক রান্না, রুমে বসে না থেকে যাও, গিয়ে রান্না শুরু করো। এই বলে পলি বেগম চলে গেলেন। এশা দুশ্চিন্তায় পড়ে। তিনি এমন রহস্যময় আচরণ করছে কেন? ফুহাদ দুপুরের দিকে বাসায় ফিরল। এশার জন্য বই নিয়ে এসেছে। সেগুলো টেবিলের উপর রাখলো। এরপর রুম থেকে বের হয়ে বাসার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। বাসায় ফিরে যুদ্ধবিগ্রহ দেখতে পাবে ভেবেছিল, কিন্তু বাসার পরিবেশ স্বাভাবিক। এসে রান্নাঘরে রান্না করছে। মারুফা ভাবি সেখানে থাকায় তাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ হলো না। এসে রান্না শেষ করে রুমে আসলে ফুয়াদ খুব আগ্রহ নিয়ে জানতে চাইল, ব্যাপারটা কি বলতো? বাসায় পরিবেশ এত শান্ত কেন? এসে সংক্ষেপে বলল, জানি না। তোমার বই এনেছি, দেখো তো ঠিক আছে কিনা। ফুয়াদ ভেবেছিল এসে খুব খুশি হয়ে আগ্রহ নিয়ে দেখবে, কিন্তু ও দেখলো না। বই কেন এনেছেন? ফুয়াদ ভুরু কুঁচকে বলল, বই কেন এনেছি মানে কি? মানে কি সেটা আপনি জানেন। ফুয়াদ বিরক্ত গলায় বলল,
কি বলতে চাও পরিষ্কার করে বলো। আমি অনার্স শেষ করব, এটা নিশ্চয়ই আপনার উদ্দেশ্য না। ফুয়াদের বিরক্তি বাড়ে। তো আমি কি উদ্দেশ্যে এই বই এনেছি? এনেছেন যাতে বাসায় আরেকটা ঝামেলা হয়। আপনি যদি আমাকে সত্যি পড়াশোনা করাতে চান তাহলে এই কথা সবার সামনে বলবেন, নয়তো আমার পড়াশোনা করার দরকার নেই। আমি এভাবেই জীবন কাটিয়ে দিব। ফুয়াদ থেমে থেকে কিছুক্ষণ পর বলল, ওই ব্যাপার, তুমি তো জেনে শুনে এই পরিবারে এসেছো, তোমার জন্য তো আমি কারোর সাথে ফাইট করতে পারবো না। নিজের ভালো একটা ক্যারিয়ারের জন্য আমি কত বছর ধরে স্ট্রাগল করে যাচ্ছি। নিজের বাঁচা নিজে বাঁচতে শিখো, তোমার স্ট্রাগল কেউ তোমাকে করে দিবে না। এ বাসার নিয়ম হলো দুপুরে রান্না বান্না শেষে আগে বাসার পুরুষ সদস্যরা খাবে, তারপর মহিলারা। ফুয়াদকে খাবার রুম থেকে ডাকলো, ও খেয়ে চলে গেল। পলি বেগম সেখানে উপস্থিত, কিন্তু তিনি ফুয়াদকে কিছু জিজ্ঞেস করলেন না। কেউই ওকে কোনো প্রশ্ন করলো না। এসে সকাল থেকে কিছু খায়নি, ক্ষুধায় ওর পেট মোচড়াচ্ছে। পুরুষদের মারুফা খাবার বেড়ে দিয়েছে। তাদের খাওয়া শেষ হলে পলি বেগম মারুফাকে বললেন, আজকে তোমাদের আমি বেড়ে খাওয়াবো। ছেলের বউদের নিয়ে পলি বেগম খেতে বসেছেন। তিনি আদেশ করলেন, তোমরা ভাত যা খাবে প্লেটে নাও, আমি তরকারি দিয়ে দিচ্ছি। ওরা যার যার প্লেটে ভাত নিল। পলি বেগম মারুফার সম্পার প্লেটে তরকারি বেড়ে দিলেন, এরপর নিজে নিয়ে খাওয়া শুরু করলেন। এসব বোকার মতো বসে আছে। পলি বেগম কি ওকে তরকারি দিতে ভুলে গেছে? পলি বেগম খাবার মুখে তুলতে তুলতে এসার দিকে তাকিয়ে বলল, তুমি তরকারি ছাড়াই খাও, আমার অনুমতি ছাড়া এ বাসায় সামান্য তরকারি খাওয়াও সম্ভব না। এসা হতভম্ব হয়ে গেল, নির্দয় অপমানে স্তব্ধ হয়ে রইল। এসে খাটের উপর শক্ত হয়ে বসে আছে। অনেকক্ষণ যাবত চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। তরকারি ছাড়া ভাত দুলকমা মুখে তুলেও ভেজা চোখে টেবিল ছেড়ে উঠে এসেছে। সে কান্না এখনো থামেনি। ওর জীবনটা কখনোই সহজ ছিল না। ছোটবেলা থেকেই অনেক সংগ্রাম করে বেড়ে উঠেছে। কণ্ঠকাকীর্ণ এই জীবনে কত জায়গায় কতভাবে অপমানিত হয়েছে, আঘাত পেয়েছে, কিন্তু আজকের মতো এমন আঘাত কখনো পায়নি। ওর বুকের ভেতরটায় ভয়ানক জখম হয়েছে, তীব্র দাবানলে দগ্ধ হওয়ার মতো। ফুয়াদ ব্যালকনিতে রাখা আরাম কেদারায় চোখ বুজে বসে আছে। তার আঙুলের ফাঁকে একটি জ্বলন্ত সিগারেটটা অনদ্রিতভাবে পড়ে যাচ্ছে। সেটিতে ফু দেওয়ার মতো মেজাজ হলো না। এই মুহূর্তে ওর মেজাজ ভীষণ ক্ষিপ্তিত। দারুণ ক্রোধে মস্তিষ্ক ফুটন্ত গরম পানির মতো টকবক করছে, যেন পলি বেগম এই বাড়ির সর্বা প্রধান হর্তাকর্তা। তার অনুমতি ছাড়া এখানে একটি পাতাও নড়ে না। তাই বলে খাবার নিয়ে এমন নিচু ধরনের ছোট লোকই তিনি করবেন? এর চেয়ে বিচ্ছিরি কাণ্ড পৃথিবীতে আর কিছু হতে পারে না। কাউকে খাবার খেতে বসিয়ে তার প্লেটে তরকারি নেওয়া দেওয়া কি রকম কুৎসিত ব্যাপার। এই দৃশ্য ফুয়াদ কল্পনাও করতে পারছে না। এসব মেয়েটার প্রতি ওর তেমন ভালোবাসা নেই, কিন্তু আজ সে কতটা দুঃখ পেয়েছে সেটা উপলব্ধি করতে পারছে। ফুয়াদ চেয়ার ছেড়ে উঠে। পলি বেগমের মুখোমুখি হওয়ার এটি সঠিক সময় নয় ওর জন্য, তবু আজ ভীষণভাবে বাধ্য হচ্ছে। ব্যাপারটা ওকে এতটা মর্মাহত করেছে। তোমার জায়গা, সম্পত্তি, অর্থবিত্ত, দম্ভ যত বেশি, তোমার জ্ঞান ঠিক ততটাই কম। মা, পৃথিবীর সবচেয়ে ছোট লোকই কাজ বোধহয় তুমি আজ করে ফেলেছ। আমার লজ্জা করছে তোমার কাণ্ডে। এসার সামনে যেতেও লজ্জা করছে। তোমাদের নিয়ে আমি সারা জীবন সব জায়গায় শুধু লজ্জায় পেয়ে গিয়েছি। ফুয়াদ থামে, নিজেকে সংযত করার চেষ্টা করে। না, এটা সঠিক সময় নয়। পলি বেগম ছেলের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। পলি বেগমের জন্য ফুয়াদকে তার পছন্দের মেয়েটি ছেড়ে চলে গেছে। সেদিন তো সে তো এত রাগ ক্ষোভ দেখানোর সাহস পায়নি। আজ হঠাৎ এমন আচরণ করার দুঃসাহস কোথায় পেল? ছেলের আচরণে পলি বেগম যেন বাধ্যহারা হয়ে গেল। আগেও তো তার নিয়মে এই সংসারে সব চলেছে। তিনি ঘোর অন্যায় করলেও কেউ টু শব্দ করার সাহস করেনি। কিন্তু এশাকে বউ করে আনার পর থেকে একটার পর একটা অস্থিরতা, ঝামেলা যেন বেড়েই চলেছে। ওই মেয়ের সবকিছু মূলে। এই কয়দিনে ফুয়াদের মাথাও খেয়েছে। এই মুহূর্তে পলি বেগমের ইচ্ছে হলো ফুয়াদের গালে কষি একটা চড় দিতে, কিন্তু তিনি সেটি না করে ঠান্ডা গলায় বলার চেষ্টা করলেন, তোমার হঠাৎ মনে হলো আমার জ্ঞান কম, সেটা তুমি আমার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে বলছো। তোমার আচরণে আমি এতটা হতবাক হয়েছি যে এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো যথাযথ জবাব খুঁজে পাচ্ছি না। তোমার বউকে বাড়ির নিয়ম কানুন মেনে চলতে বলো। যাও, তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। ফুয়াদ চলে আসলো। পলি বেগমের সমস্ত ক্রোধ, আক্রোশ আবার এসের উপর জমা হলো। মনে হচ্ছে এই মেয়েটি বাড়ির ভিতর ভালোই ঝামেলা পাকাবে। তার আগে ওর যথাযথ ব্যবস্থা নিতে হবে। পলি বেগম ক্রুর বিদ্রুপ করে সামান্য হাসলেন একা একা। ফুয়াদ এসে এসার সামনে বসলো। এসার কান্না থেমেছে, তবে তার চোখ মুখ খুলে লাল হয়ে আছে। বাইরে খেতে যাবে নাকি খাবার আনিয়ে দিব? ফুয়াদ জিজ্ঞাসা করলো। এসা মুখ তুলে তাকালো। ওর চেহারা দুঃখ, কঠোর সব ক্ষোভে পরিণত হলো যেন। ফুয়াদের উপর ক্রোধে ফেটে পড়ে বলল,
আপনি দয়া করে কোনো আদিক্ষেতা করতে আসবেন না। মারুফা আর শম্পা ভাবি যেভাবে চলে আমিও এখন সেভাবে চলবো। খেয়ে পড়ে কোনোভাবে জীবন কাটলেই হবে আমার। ফুয়াদ এশার মুখের দিকে তাকিয়ে রইল। এ কেমন জেদ? আমি তো ভেবেছিলাম এই ঘটনার পর তোমার এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার জেদ হবে, পড়াশোনা করে স্বাধীনভাবে বাঁচতে চাইবে, কিন্তু এ তো দেখছি উল্টো জেদ। এশা আবার চোখ মুছে বলল, এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো জায়গা আমার নেই। যার কোথাও যাওয়ার জায়গা নেই তার অত আত্মসম্মান নেই, জেদও নেই। আপনার কোনো নিয়মের বাইরে আমাকে ঠেলে দেবেন না। আপনার মায়ের সাথে আপনার কোনো ব্যক্তিগত আক্রোশ যদি থেকে থাকে সেটা নিজে মেটান, আমাকে দয়া করে আর ঢাল বানাবেন না। এশা একটু দম ফেলে ফের বলল, আমি শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্যই বিয়ে করেছি। আপনার তো আর আমাকে পছন্দ নয়। বিয়ে করে মায়ের মন রক্ষা করেছেন, যে কোনো মুহূর্তেই দেশের বাইরে চলে যাবেন। এরপর আমি এ বাড়িতে কাজের মানুষের মতো পড়ে থাকব। আপনার মায়ের চেয়ে আপনিও আমার সঙ্গে কম নিষ্ঠুরতা করছেন না। ফুয়াদ এসব কথার কোনো জবাব না দিয়ে বলল, আমি তোমার জন্য খাবার কিনে আনছি। আমি খাবো না। ফুয়াদ এশার না শুনল না। সে এগিয়ে গিয়ে খাবার নিয়ে আসলো। রুমের দরজা বন্ধ করে একটা প্লেটে খাবার বেড়ে এশার সামনে দিয়ে জিজ্ঞেস করলো, তুমি খাবে নাকি আমি খাইয়ে দিব? এসে কোনো কথা না বলে মুখ শক্ত করে রাখলো। এভাবে শক্ত হয়ে আছো কেন? মুখে খুলো। আমাকে অফিস যেতে হবে তো, 5টার দিকে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। আমি ব্যবসায় একটার পর একটা লস করেই যাচ্ছি। এরকম চলতে থাকলে মা আমাকে ব্যবসা থেকে আউট করে দিবে। এই মুহূর্তে সেটা করলে আমি ঝামেলায় পড়ে যাব। এসা মুখ খুলল না। ফুয়াদ এত অনুরোধ করলো, প্রথমে ভালো করে বলেছে, পরে রাগও হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। এই এত একগুয়ে ওর জানা ছিল না। তাছাড়া ফুয়াদের সঙ্গে এই প্রথম সে রাগ দেখিয়ে কথা বলেছে। এর আগে যত কিছুই হয়েছে এরকম আচরণ করার সাহস করেনি। আজ হয়তো একটু বেশি কষ্ট পেয়েছে, সেজন্য রাগ দেখিয়ে ফেলেছে। ফুয়াদ এমন যুক্তিই দাঁড় করালো। ফুয়াদ ওকে সাহসী হতে বলেছে, সেই সাহস কি এসে ওর সাথেই দেখাচ্ছে? মিটিং এর সময় হয়ে যাচ্ছে। এসব ভাবনা ছেড়ে ফুয়াদ তৈরি হয়ে নিল। প্লেটের খাবার অবহেলায় পড়ে আছে, এখন আর ওকে তোষামত করার সময় নেই। ফুয়াদ দ্রুত স্যুট বুট পরে গায়ে পারফিউম মেখে বের হওয়ার আগে আরেকবার বলল, ইচ্ছে হলে খেয়ে নিও। ফুয়াদ অফিস থেকে ফিরে দেখে খাবার যে রকম রেখে গেছে সেই রকমই পড়ে আছে। এসব বিছানার উপর জড়সড় হয়ে ঘুমাচ্ছে। আশ্চর্য মেয়ে তো, ফুয়াদের এত রাগ হচ্ছে। ও প্রথমে হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখলো। অফিসের ফর্মাল পোশাক বদলে ট্রাউজার আর টি শার্ট পরে নিল। এরপর বিরক্ত মেজাজে এশার কাঁধে মৃদু ধাক্কা দিল। এই মেয়ে ওর কথা শুনছে না কেন? ও বাইরে থেকে খাবার এনে দিয়েছে, বারবার করে খেতে বলে গিয়েছে, কিন্তু সেই কথা অমান্য করলো। একটু লাই পেয়ে কি মাথায় চেপে বসেছে? ফুয়াদের ধাক্কা এসে ঘুম জড়ানো চোখে তাকিয়ে বলল, আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি, আমার ঘুম ভাঙবেন না প্লিজ। ফুয়াদের ওকে ডাকলো না। না খেলে না খাক, ওর কি তাতে? ও খাবার এনে দিয়েছে, নিজের কর্তব্য পালন করেছে। খালি পেটে শুয়ে শুয়ে স্বপ্ন দেখুক। এশার ঘুম ভাঙলো মাঝরাতে। ফুয়াদ তখনও সজাগ। ঘুম ভাঙার পরও প্রথমে ফুয়াদকে প্রশ্ন করলো, আজকে কি জ্যোৎস্না রাত? জ্যোৎস্না অমাবস্যার খবর আমি রাখি না। ফুয়াদ বিরক্ত গলায় উত্তর দিল। এসে উঠে বসে হাত মুখ না ধুয়ে প্লেটের খাবার খেয়ে নিল। এরপর জানালার পর্দা সরিয়ে বাইরে উকি দিয়ে দেখলো উজ্জ্বল চাঁদের আলো। আমি কি স্বপ্ন দেখেছি জানেন? না, জানি না। দেখেছি এরকম একটা জ্যোৎস্না রাতে নদীর পাড়ে বসে আছি। জ্যোৎস্নার আলোয় চারদিকে এত সুন্দর দেখাচ্ছিল। ফুয়াদ ল্যাপটপ বন্ধ করে এশার দিকে তাকায়। চলো তাহলে নদীর পাড়ে বসে জ্যোৎস্না দেখতে। ফুয়াদ ওর সাথে বিদ্রুপ করছে, কিন্তু না। পরে বোঝা গেল সে সত্যি সত্যি ওকে নিয়ে যেতে চাচ্ছে। এসব ভয় পেয়ে বলে, না না, আপনাদের বাড়ির নিয়মের বাইরে হয়ে যায় যদি। ফুয়াদ চোখ রাঙিয়ে তাকালো, ঝাঁঝালো গলায় বলল, আমার কথা অমান্য করার কোন দুঃসাহসে? দুপুরে কিছু বলিনি, এখন একদম জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো তোমাকে। অগত্যা এশাকে ফুয়াদের সঙ্গে বের হতে হলো নদীর পাড়ে বসে জ্যোৎস্না দেখতে। এশা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডা শীতল বাতাসে ওর চুলগুলো উঠছে। চাঁদের ঝকঝকে আলোতে এশার মুখাবয়ব চমৎকার সুন্দর দেখাচ্ছে। ফুয়াদ সেদিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তার মনে প্রেমে পড়ার ভয়। বিয়ে করতে হয়েছে বলেই করেছে কেবল। স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসার ব্যাপারগুলো সচেতনভাবেই উপেক্ষা করে চলেছে। মেয়েটার প্রতি অন্যায় করছে জানে, কিন্তু কি করার, সব মানুষেরই আলাদা স্বপ্ন পরিকল্পনা থাকে। এশা ওর জীবনের পরিকল্পনার অংশ নয়। দাঁড়িয়ে থাকবে, বসতে পারো চাইলে। ফুয়াদ বলল। এসা বোধহয় শুনতে পেল না। সে উদাস ও নমস্ক হয়ে আছে।
আপনি জ্যোৎস্না দেখতে পছন্দ করেন নাকি আমি বলেছি দেখে এসেছেন? অনেকক্ষণ পর এসে জানতে চাইল। ফুয়াদ উত্তর দিল, কবি সাহিত্যিকরা তাদের গল্প, উপন্যাস, কবিতায় জ্যোৎস্না, বৃষ্টি এসবের অতিরঞ্জিত সৌন্দর্যের ব্যাখ্যা দিয়ে মেয়েদের প্রভাবিত করতে পেরেছে। ছেলেদের পারে নাই তেমন। ছেলেরা অত সহজে প্রভাবিত হয় না। জ্যোৎস্না দেখতে আবার পছন্দ করার কি আছে? আপনার ধারণা যে সব মেয়েরা গল্প উপন্যাস পড়ে শুধু জ্যোৎস্না বৃষ্টি পছন্দ করে? বেশিরভাগ ক্ষেত্রেই। তোমার রুমেও অনেক বই দেখেছি। এসে আর কিছু না বলে ঘাসের উপর বসলো। ফুয়াদ বিরক্ত গলায় বলল, এই রাতের বেলায় ঘাসের ভেতরে সাপ, বিচ্ছু কিছু না দেখিয়ে বসে পড়লে? ওঠো। ও সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো। এই জ্যোৎস্নার আলোয় নদীর পাড়ে নিজের মনের তীব্র উদাসীনতা ওকে বেখেয়াল করে দিয়েছে যেন। ফুয়াদ মোবাইলের আলো জ্বালিয়ে জায়গাটা ভালো করে দেখে এসে আবার বসতে বলল, এই বিয়েটা করে তুমি একটা বোকামি করলে এসা। এর চেয়ে যদি কোনো মধ্যবিত্ত পরিবারে ছোটখাটো চাকরিজীবী কাউকে বিয়ে করতে, শান্তিতে থাকতে। এশার পাশে বসে সিগারেট ধরাতে ধরাতে কথাটা বলল ফুয়াদ। ও এই কথার উত্তর না দিয়ে বলল, সিগারেটের ধোঁয়ার গন্ধে আমার শ্বাস আটকে যায়। আপনি শেষ করুন, আমি একটু হাঁটি। না না না, বসো বসো, দুঃখিত। ফুয়াদ সিগারেটটা পানিতে ফেলে দিল। ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি, এজন্য মা সবসময় চাইতেন আমার ধনী পরিবারে বিয়ে হোক, যাতে আমার জীবনে কোনো অভাব না থাকে। ধনী পরিবার থেকে আমার জন্য আরও বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু বেশিরভাগই আমার সম্পর্কে জেনে পিছিয়ে গেছে। যারা আমার চেহারার কারণে একটু আগ্রহ করেছিল, তাদের আমার চাহিদা ছিল ধুমধাম করে বরযাত্রী খাওয়ানো, ঘর সাজিয়ে দেয়া। কিন্তু এসব মায়ের পক্ষে সম্ভব ছিল না। মধ্যবিত্ত পরিবারে যে প্রস্তাব মা একটু পছন্দ করতেন, তাদের আরো বেশি চাহিদা ছিল। এসা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার বলল, কিন্তু আপনারা বিয়েতে কিছু চাননি, অর্থবিত্ত অনেক। আপনিও দেখতে ভালো, এত ভালো প্রস্তাবের ক্ষেত্রে বিয়ের পর লেখাপড়া করতে না পারার ব্যাপারটা তুচ্ছ মনে হলো মায়ের কাছে। এছাড়া সুবর্ণা ভাবির আচরণও মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। গৃহহীন হওয়ার অবস্থা প্রায়। মা দ্রুত আমার বিয়ে দিয়ে একটু মাথা গোজার ঠাঁই করে দিতে চেয়েছিলেন। ফুয়াদ চুপ থেকে কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আমি দেখতে ভালো? তোমার ভালো লাগে আমাকে? হ্যাঁ। তুমিও তো দেখতে সুন্দর। একটা প্রেম করে বিয়ে করতে পারতে, অন্তত কারো ভালোবাসা পেতে। তোমার কোনো প্রবলেম ছিল? তোমার কোনো প্রেম ছিল না? না, আপনার ছিল। 27 বছরের এই লম্বা জীবনে 2-1টা প্রেম থাকবে না? প্রেম ছিল তো বিয়ে করেননি কেন? মায়ের জন্য পারেনি। মায়ের সঙ্গে এটা নিয়েই আপনার ঝামেলা? মায়ের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। এই প্রসঙ্গ বাদ দাও। ঝামেলা অবশ্যই আছে। এতটা ভয়াবহ ঝামেলা যে সে পরিবারের কারো কাছে না বলে দেশ ছাড়তে চাচ্ছে। এসে এই ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করলো না। ও আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুয়াদ ঘাসের উপর শুয়ে পড়েছে, 2 হাতে তালুতে মাথা রেখে। হঠাৎ এশাকে বলল, আমি বাচ্চা কাচ্চা পছন্দ করি না। বাবা হওয়ার মানে কাঁধে বিশাল দায়িত্ব। এই ছোট জীবনে অত দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমার নেই। আমি যে মেয়েটাকে বিয়ে করব বলে ঠিক করেছিলাম, সেই ব্যাপারটাকে সহজভাবে নিয়েছিল। ফুয়াদ একটু থেমে বলল, তোমার সঙ্গে এই সম্পর্কটা কতদূর যাবে আমি জানি না, কিন্তু তুমি কি এই ব্যাপারটা সহজভাবে নিতে পারছো? তুমি কখনো মা হবে না? এসা তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারল না। ওকে হতভম্ব দেখাচ্ছে। এটা সহজভাবে নেওয়ার মতো ব্যাপার। অনেকক্ষণ ভেবেও এরা অস্বাভাবিক চিন্তাভাবনা সহজভাবে নিতে পারছে না। কি হলো, কথা বলছো না কেন? এশা নিজেকে সামলে স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলো, আমি বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করি। আমি অপছন্দ করি না। অর্পি রায় ওদের কোলে নিয়ে আদর করে, কিন্তু 2-4টা ছেলে মেয়ে জন্ম দিয়ে তাদের দায়িত্ব কর্তব্য পালন করার মতো বাড়তি জিনিসগুলো আমি আমার জীবনে নিব না। আমার কাছে এসবের প্রয়োজনীয়তা নেই। এসা টের পেল ওর মাথার ভিতর ঝিমঝিম করছে। ফুয়াদের সঙ্গে সম্পর্কটা এখন পুরোপুরি ঠিক না থাকলেও মনে মনে আশা করেছিল একদিন সব ঠিক হবে। ও জীবনটা নিশ্চয়ই সুন্দর হবে। কিন্তু এই মুহূর্তে ওর মনে সেই আশাভঙ্গের আশঙ্কা। ফুয়াদ আরও সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। এমনকি সে অন্য 5টা মানুষের চেয়েও আলাদা। এসে এখনো তাকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এত সহজে বুঝে ওঠার মতো মানুষ সে না। তবে যেটুকু বুঝেছে তাতে স্পষ্ট যে ফুয়াদের জীবনের স্বপ্ন পরিকল্পনায় কোথাও এসার জায়গা নেই। তাহলে জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? এসে অনেকক্ষণ পর বিষণ্ণ গলায় জিজ্ঞেস করলো,
সবার জীবনেই কষ্টের পর সুখ আছে। আপনি কি এ কথায় বিশ্বাস করেন? না, জীবন সবার সঙ্গে ন্যায্য আচরণ করে না। আমারও তাই মনে হয়। এই যেমন ধরুন, আমার মায়ের জন্ম খুব দরিদ্র পরিবারে, কষ্ট করে বড় হয়েছে। এরপর যখন বিয়ে হলো, আমার বাপেরও তেমন আর্থিক অবস্থা ছিল না। টানাপোড়েনের ভেতরেই আমার জন্ম হলো। এরপর আমার বাবা মারা গেল। যখন দ্বিতীয় বিয়ে হলো, সেই মানুষটাও মারা গেল। এরপর আরো কষ্ট করে জীবন কাটলো। এখন ভাইয়ের বাসায় উটকো ঝামেলার মতো, সেখানেই হয়তো অবহেলায় মারা যাবে। মার জীবনে কখনো কষ্টের পরে সুখ আসেন। এশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি সুখের আশায় দিন গুনছি, কিন্তু মায়ের ব্যাপারটা উপলব্ধি করার পর আমার ভীষণ ভয় করছে। ন্যায় আচরণ করবে না। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুঃখই করবে, কি ভয়াবহ ব্যাপার, তাই না? এশা উঠে দাঁড়ালো। এ জ্যোৎস্না তার আলোয় উজ্জ্বল নদীর জল, এসব কিছুই এশার এই মুহূর্তে ভালো লাগছে না। আচ্ছা, বাসায় চলুন। জ্যোৎস্না দেখা শেষ? হ্যাঁ। ফুয়াদও উঠে দাঁড়ালো। এশা আগে আগে হাঁটছে। ফুয়াদ দ্রুত কয়েক পা হেঁটে এসে ওর পাশাপাশি হাঁটতে লাগলো। সে বুঝতে পেরেছে বাচ্চা না নেওয়ার সিদ্ধান্তটা এশা স্বাভাবিকভাবে নিতে পারেনি। ও খুব সাধারণ একটি মেয়ে। বড় হওয়ার পর থেকেই হয়তো বাচ্চা কাচ্চা সহ একটি সংসারের স্বপ্ন দেখেছে, তাই এই ব্যাপারটা শুনে ধাক্কা খাওয়া স্বাভাবিক। এশা ফুয়াদের দিকে তাকিয়ে অসহায়ভাবে জিজ্ঞেস করলো, আপনি সত্যি কাউকে না জানিয়ে দেশ ছেড়ে চলে যাবেন? আপনি বাবা হতে চান না, এটা কি সত্যি? তোমার সাথে এসব বিষয় নিয়ে ফাইজলাম কেন করবো বলো? বিয়ের আগে কেন বলেননি তাহলে? তুমি তো আমার সম্পর্কে কিছুই জানতে চাওনি। বাচ্চা নেয়ার মতো স্বাভাবিক ব্যাপার আলাদা করে আবার কে জানতে চায়? জানি না। আমার যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো, আমি আপনাদের বাসায় যেতাম না। যেদিন আপনি আমাকে চড় মেরেছেন, সেদিনই চলে যেতাম। আমার সমস্ত আত্মসম্মান জীবনের কাছে অসহায়। এই বলে এশা হঠাৎ ফুয়াদকে জড়িয়ে ধরল। ওর চোখে জল ছলছল করছে। ও ব্যাকুল স্বরে বলল, ফুয়াদ, আমার ভালো থাকতে ইচ্ছে করে, আপনাকে ভালোবাসতে ইচ্ছে করে। ফুয়াদ কোনো প্রত্যুত্তর করলো না, যেন এই ব্যাপারে সে বড়ই অপারগ। সবে ভোর হয়েছে। এই ভোর সকালে পলি বেগম গেটের সামনে দাঁড়িয়ে আছেন। ডাক্তার তাকে রোজ হাঁটতে বলেছেন। এশার শম্পা এখনো ঘুমাচ্ছে। মারুফা উঠেছে শুধু। পলি বেগম মারুফাকে আদেশ করেছেন এদের দুজনকেও চটজলদি ডেকে তুলতে। 3 ছেলের বউকে সঙ্গে নিয়ে তিনি হাঁটবেন। একা একা হাঁটা খুবই বিরক্তিজনক ব্যাপার। শম্পার রাহাত গতকাল রাতে 2টা ভূতের মুভি দেখে 3টার দিকে ঘুমিয়েছে। এত ভোরবেলা উঠতে শম্পার মেজাজ কি যে খারাপ লাগছে। ডাক্তার পলি বেগমকে হাঁটতে বলেছে, ওকে তো আর হাঁটতে বলেনি। মানুষকে যন্ত্রণা দেওয়াই এই মহিলার সবচেয়ে পছন্দের কাজ। পলি বেগম দেখলেন মারু শম্পা গেটের দিকে এগিয়ে আসছেন। তিনি ওদের প্রথমেই গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এশা আসেনি? মারুফা বলল, না, আসেনি। ওর নাকি শরীর ভালো লাগছে না, জ্বর এসেছে। মারুফা কিছুটা তাচ্ছিল্য করে আবার বলল, জ্বর না চাই, ঘুম ছেড়ে উঠতে চাচ্ছে না, তাই বানিয়ে বলেছে। ওকে আসলে দোষ দিয়ে লাভ নেই। ফুয়াদ প্রশ্রয় না দিলে এত সাহস কোথায় পায়? এই সকাল সকালে পলি বেগমের মেজাজে আগুন ধরে গেল। মেজাজ সামলাতে না পেরে কোন দিন যেন তিনি এশার মাথায় বাড়িই মেরে বসেন ঠিক নেই। এতদিন তিনি কেবল এশাকে শাসিয়েছে, নতুন বলে একটু রয়ে শুয়ে কয়েকবার সতর্ক করেছেন, তাতে তেমন কাজ হচ্ছে না বোধহয়। এশার কোনো পরিবর্তন দেখছেন না। এবার ফুহাদেরও একটা ব্যবস্থা করতে হবে। বউকে যদি সত্যি সে আশকারা দিয়ে থাকে, তাহলে সেও সোজা হবে, সঙ্গে এশাও। সম্পাদ চোখের ঘুম এখনো কাটেনি। ইস, ও যদি পারতো এশার মতো এমন সাহস করে না আসতে। একটু সাহসের অভাবে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এশাকেও হিংসা করলেও এই মুহূর্তে সমর্থন না করে পারছে না। মনে হচ্ছে এই মারুফার সঙ্গে মিল দিয়ে না চলে এশার সঙ্গে মিল দিলে ভালো হবে। পলি বেগম আর মারুফা আগে আগে হাঁটছে। শম্পা ওদের থেকে বেশ পিছনে পড়ে আছে। ওর ইচ্ছে করছে এই রাস্তার ভেতরেই শুয়ে ঘুমিয়ে পড়তে। হাঁটতে হাঁটতে মারুফা পলি বেগমকে বলল, আপনি এশাকে ভাত খেতে তরকারি দিলেন না? ফুয়াদ সঙ্গে সঙ্গে বাইরে থেকে খাবার কিনে এনেছে। এমনকি গতকাল মাঝরাতে তারা বাসা থেকে বের হয়ে কোথায় যেন চলে গেছে। শেষ রাতের দিকে ফিরেছে। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ মা, আপনি আমাকে চিনেন না? নিজের চোখে না দেখে আমি কোনো কথা বলি না। মারুফা আবার বলল, ঈশাকে দেখে দেখে শম্পাও এখন হিংসা করে। ঈশার মতো নিজের মর্জি মতো চলতে চাচ্ছে। এই কথা ও আমাকে বলেছে। পলি বেগমের চোখ মুখ ক্ষিপ্ত দেখালো। তিনি বললেন, ঠিক আছে, দেখছি। ফয়সাল খাঁটি মা ভক্ত ছেলে।
রাহাত আর ফুহাদের মতো পেছনে পেছনে বউকে প্রশ্রয় দেয় না, তাই মারুফা সর্বদা চেষ্টা করে শাশুড়ির মন রক্ষা করতে। এছাড়াও ওর কোনো উপায় নেই, সব যন্ত্রণা সহ্য করে ওর এই সংসারেই পড়ে থাকতে। মারুফার এখন উদ্দেশ্য হলো শাশুড়ির সবচেয়ে পছন্দের ছেলের বউ হয়ে তার এই সংসারের হর্তাকর্তা হওয়া। সকালে হাঁটা শেষে বাসায় ফিরে পলি বেগম দেখলো এসা নাস্তা তৈরি করেছে। তাদের ফিরতে দেখেও জলদি টেবিলে সাজালো। তোমার গায়ে নাকি জ্বর? পলি বেগম জিজ্ঞেস করলেন। এসে উত্তর দেওয়ার আগেই তিনি ওর কপালে হাত দিয়ে উত্তাপ পরীক্ষা করলেন। সামান্য শরীর গরম, এর জন্য হাঁটতে যেতে পারলে না? এসে নমনীয় গলায় বলল। শরীর ভীষণ খারাপ লাগছিল মা। তেমন কোনো খারাপ আমি দেখছি না। আমার কথার বাইরে যত বেশি বাড়তে চাইবে তত বেশি ভেঙে যাবে। খাবার মুখে তুলতে তুলতে স্বাভাবিক গলায় কথাটা বলল পলি বেগম। তার এই স্বাভাবিক গলায় বলা কথার ভেতরে তেজ এসে আন্দাজ করতে পারছে। মারুফা সকালে যখন ডেকেছিল শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তার উপর চোখ ঘুমে ভেঙে আসছে। চোখ থেকে ঘুম সামান্য কাটতে ওর হুঁশ হয়। পলি বেগম ডাকা সত্ত্বেও যায়নি, আবার ভয়াবহ অপরাধ করে ফেলেছে। একবার ভেবেছিল তখনই বের হবে, তাতে যদি এই অপরাধ মুছে। পরে মনে হচ্ছে এখন গিয়ে ওদের কোথায় পাবে, তার চেয়ে ভালো নাস্তা তৈরি করা, তাতে যদি কিছুটা ক্ষমা পায়। টেবিলে নাস্তা বেড়ে দিয়ে এসে দ্রুত রুমে আসে। ফুহাদ বলেছিল তার শার্ট প্যান্ট ইস্ত্রি করে রাখতে, সে সকালে অফিসে যাবে। ও ফুহাদের 4 পাল্লার আলমারিটা খুললো। এটাতে কেবল ফুহাদেরই কাপড় চোপড় রয়েছে। সেই আলমারি আগে কখনো খোলেনি, আজ খুলে বিস্মিত হয়েছে। একটা মানুষের এত কাপড় চোপড়! ওর তো সারা জীবন সর্বোচ্চ 2-4টা তুলে রাখা জামা ছিল। পলি বেগমের সব নিয়ম কানুন এই জন্যই বোধহয় তার ছেলেরা মেনে চলে, নয়তো এত বিলাসিতা করবে কিভাবে? তার কথার আবদ্ধ হয়ে এরকম বিলাসী জীবন ছেড়ে কেই বা কষ্ট করতে চাইবে? এসব বোধহয় চাইতো না। ফুহাদের জন্য কি রঙের জামা প্যান্ট নামাবে? এসে কিছুক্ষণ খুঁজে ধূসর রঙের একটা শার্ট বের করলো, সঙ্গে কালো প্যান্ট। শার্ট প্যান্ট সুন্দরভাবে ইস্ত্রি করে রেখেও ছাদের দিকে গেল। আকাশে মেঘ করেছে, ওর কিছুক্ষণ ছাদে খোলা আকাশের নিচে বসে থাকতে ইচ্ছে করছে। ও এমন একজন পুরুষকে বিয়ে করেছে যে বাবা হতে চায় না। তার কাছে বিয়ের মতো সম্পর্কের কোনো মূল্য নেই। ওর প্রতি তার বিন্দুমাত্র টান নেই, ভালোবাসা নেই। অনিশ্চিত এক সম্পর্কের গোলক ধাঁধায় পড়েছে। এসব ভেজা চোখে মেঘাচ্ছন্ন আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাল রাতে ওরকম বোকার মতো কাণ্ড কেন করলো ফুয়াদকে জড়িয়ে ধরে? ওর অমন ব্যাকুলতার বিপরীতে ফুয়াদ কিরকম শীতল নির্লিপ্ত ছিল, ভাবতে এসার লজ্জা করছে, অপমান বোধ হচ্ছে। হঠাৎ কিভাবে যেন আবেগপ্রবণ হয়ে ওরকম হ্যাংলামি করে বসলো। ওই লজ্জাজনক দৃশ্যটা ওর স্মৃতি থেকে মুছে ফেলতে পারতো যদি। এশা, তুমি এখানে এভাবে বসে আছো কেন? হঠাৎ কারো গলার স্বর পেয়ে এসা চমকে তাকায়। তাকিয়ে শম্পাকে দেখতে পেল। তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? আমার কাছে জ্বরের ওষুধ আছে, খাবে? এক্ষুনি ঔষধ খাবো না ভাবি, অনেক জ্বর আসবে মনে হচ্ছে। শম্পা ওর পাশে বসে কপালে হাত দিয়ে দেখে বলল, শরীর তো খুব গরম লাগছে। আমার রুমে থার্মোমিটারটা আছে, মেপে দেখো। শম্পা ভাবি হঠাৎ এত ভালো আচরণ কেন করছে? এর আগে তো কখনো এত আন্তরিকতা দেখায়নি। এসা মনে মনে বিস্মিত হয়। আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি। এই বাড়িতে আসার পর একদিনও বৃষ্টিতে ভিজতে পারিনি এখন পর্যন্ত। মা অনুমতি দেয়নি। বাড়ির বউ লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজবে? খুব বৃষ্টি লাগবে নাকি দেখতে? আমি লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজবো তাকে কে বললো? আমি তো 2 হাত মিলে চোখ বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজি। শম্পা থেমে পড়ল। আজকে ভিজবো বুঝলে, এই জন্যই ছাদে এসেছি। মা অনুমতি দিয়েছে? না, আজ আর তার কাছে অনুমতি চাইনি। অনুমতি ছাড়াই ভিজে দেখি কি করে। সে তো আর বাঘ ভাল্লুক না যে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। এসে আকাশের দিকে তাকিয়ে বলল, আজ বৃষ্টি হবে না ভাবি, এগুলো উড়ো মেঘ, বাতাসের সাথে উড়ে যাবে। সত্যি সত্যি বৃষ্টি হলো না। শম্পা হতাশ গলায় বলল, সাহস করে নিজের পছন্দ একটা কাজ করতে আসলাম, তাও করতে পারলাম না। আচ্ছা এসা শোনো। জি ভাবি বলুন। তোমার সাথে যা বলছি কাউকে কিন্তু বলবে না আবার। এসা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শম্পা ছাদ থেকে চলে গেল। শম্পার আজ হঠাৎ কি হলো? এর আগে তো সে এসার সঙ্গে ভালোভাবে কথাই বলেনি, তার খাতির মারুফার সঙ্গে। এসা ছাদ থেকে এসে দেখলো ফুয়াদ সদ্য গোসল করে বের হয়েছে। তার কোমরে শুধু একটা তোয়ালে জড়ানো। সে এসার দিকে এগিয়ে এসে বলল, আমার চুলগুলো একটু মুছে দাও তো। এসা চুল মুছে দিতে গিয়ে আবার ফুয়াদের প্রতি নিজের অনুভূতি টের পেল। সে মানুষটার সঙ্গে বিয়ে হয়েছে, এক ছাদের নিচে এক বিছানায় থাকছে। তার প্রতি নিজের অনুভূতি দমিয়ে রাখা কিভাবে সম্ভব? আচ্ছা, ওর ছোঁয়ায় ফুয়াদের কি কোনো অনুভূতি হয় না?
তার মনে সামান্য প্রেম জাগে না? তার হৃদয় মন কি কঠিন কোনো ধাতু দিয়ে তৈরি? হয়েছে, আর মুছতে হবে না। ফুয়াদ শার্ট প্যান্ট পরে তৈরি হয়, এশাকে জিজ্ঞেস করলো, টাই বাঁধতে পারো তুমি? পারি। বেঁধে দাও আমাকে তাহলে। এশা বেঁধে দিল না, ও মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। কি হলো? সব সময় তো আপনিই বাঁধেন। ফুয়াদ এশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভয় পাও আমার কাছে আসতে? প্রেমে পড়ার ভয়? কাছে আসার দরকার নাই, ওভাবে দূর থেকে দেখলেও প্রেমে পড়ে যাবে। যাবে নাকি ইতিমধ্যে পড়ে গিয়েছো তুমিই জানো। আমি কিন্তু তোমাকে আগেই সতর্ক করেছি, আমার প্রেমে পড়া বারণ। এশা কোনো উত্তর দিল না। ফুয়াদ চলে গেল। দুপুরের দিকে এশার শরীর কাঁপিয়ে জ্বর আসলো, উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছে, কিন্তু রান্না করতে হবে। সকালে পলি বেগমের সঙ্গে হাঁটতে না গিয়ে এক অপরাধ করেছে, এখন রান্নাবান্না রেখে শুয়ে থাকলে অপরাধ দ্বিগুণ হবে। শম্পা মাছ কাটছে, মারুফা চুলায় ভাত বসিয়ে দিয়ে রুমে চলে গেছে। সে এখন তেমন কাজ করে না, সব শম্পা আর এশার উপর চাপিয়ে দেয়। শম্পা আবার একটু করে পুরোটা এশার উপর চাপায়। এশা কাজ করার শক্তি পাচ্ছে না। শম্পা মাছ কাটা শেষে বলল, আমি মাছ মাংস ধুয়ে রেডি করে দিই, তুমি মশলা বেটে রান্নাটা সেরে ফেলো। পলি বেগম এখনো শিলে পাটায় বাটা মশলা দিয়ে তরকারি খেতে পছন্দ করেন। এই যুগে কেউ শিলে পাটায় মশলা বাটে? শম্পা যখনই মশলা বাটতে চায় মনে মনে পলি বেগমকে ভয়াবহ গালি দেয়। শম্পা এসে দিকে তাকিয়ে দেখলো চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে, জ্বরের তাপে কেমন লালচে হয়ে গেছে। তোমার গায়ে কি অনেক জ্বর আছে? হ্যাঁ ভাবি, শরীর খুব খারাপ লাগছে। ওটিকে তাকিয়ে শম্পার মায়া হলো, বলল, আজকে রান্না তাহলে আমিই করি, তুমি রুমে যাও। আপনার একা কষ্ট হয়ে যাবে। হবে একটু, তবে খুব বেশি না, তুমি যাও। আর শোনো, আমি যে তোমার সাথে খাতির করছি মারুফা ভাবি যেন না জানে। শম্পার প্রতি এত কৃতজ্ঞতা হচ্ছে এশার, তার আর মারুফার মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? এশারা দাঁড়িয়ে থাকতে পারছে না। এই মুহূর্তে এসব চিন্তা বাদ দিয়ে ও রুমে গিয়ে শুয়ে পড়ল। এই ভর দুপুরে সবাই সবার কাজে ব্যস্ত। অনেকক্ষণ যাবৎ কলিং বেলটা বেজে চলেছে, কেউ দরজা খুলছে না। শম্পা রান্না করছে, এশার গায়ে না হয় জ্বর, মারুফা কি শুনতে পাচ্ছে না? সে তো কোনো রকম একটু ভাত বসিয়ে দিয়ে চলে গেছে, দরজাটা পর্যন্ত খুলতে পারছে না। সে আজকাল নিজেকে এই সংসারের দ্বিতীয় মুঘল সম্রাজ্ঞী নূরজাহান ওরফে পলি বেগম ভাবতে শুরু করেছে বোধহয়। শম্পার আগে গজগজ করতে করতে গিয়ে দরজা খুলল। দরজার সামনে আধুনিক সাজ পোশাক গায়ে সুন্দর দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। শম্পা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চেনার চেষ্টা করলো। আরে, এটা সেই মেয়ে না ফুয়াদ যাকে বিয়ে করতে চেয়েছিল? কি আশ্চর্য ব্যাপার, মেয়েটা এই বাড়িতে এসেছে কেন? এই মেয়েটির নাম হলো সুস্মিতা। নামের মতোই তার হাসি সুন্দর। শম্পা দিকে তাকিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করলো, ভেতরে আসবো? এবার সে কাউকে ঢোকার অনুমতি দেওয়ার ওকে, তবুও বলল, জি আসো। সুস্মিতা ভিতরে ঢুকে শান্ত ভঙ্গিতে সোফায় বসলো। ইদানিং এত গরম পড়ছে, ও গাড়ি নিয়ে এসেছে, তবুও গলা শুকিয়ে গেছে। শম্পাকে বিনয়ের সাথে বলল, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেওয়া যাবে? অবশ্যই যাবে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। বাড়িতে এমনি ঝামেলা শেষ নেই, এই মেয়ে আবার কেন আসছে? আশ্চর্য কারবার। শম্পা ঠান্ডা পানি আনতে গিয়ে দেখলো ফ্রিজ লক করা। কয়েকদিন ধরে ব্যবসা গরম পড়ছে, রান্নাঘরে গরমটা আরো বেশি লাগে। এই গরমে সমস্ত রান্না একা করে ওর মেজাজ বাইরের আবহাওয়ার চেয়ে এই মুহূর্তে আরো বেশি উত্তপ্ত। শম্পা একটু ঠান্ডা পানি খেতে চেয়েছিল, ফ্রিজের ভিতর কি এমন আছে যে সেটাকে লক করে রাখতে হবে? পলি বেগমের কাণ্ড কারখানা দেখলে এত রাগ হয়, প্রচন্ড রাগ। সেই রাগ নিঃশব্দে হজম করা খুব কঠিন ব্যাপার। ইদানিং সে খাবার দাবার সব আটকে আটকে রাখছে, নিশ্চয়ই এভাবে এশাকে সায়স্তা করতে চাচ্ছে। শম্পা এক গ্লাস লেবুর শরবত গুলে নিয়ে গেল সুস্মিতার জন্য। সুস্মিতা ঠান্ডা পানি ভেবে এক ঢোক খেয়ে রেখে দিল। মেয়েটির কাছে ঠান্ডা পানি চেয়েছে, সে বোধহয় একটু আতিথেয়তা করতে শরবত নিয়ে এসেছে। আপনি শরবত খেতে পছন্দ করেন না? আমি মিষ্টি জাতীয় কিছুই পছন্দ করি না। শম্পার আগের মাথায় ফট করে বলে ফেলল, আমার শাশুড়ি মা ফ্রিজ লক করে রেখেছেন, সেজন্য আপনাকে ঠান্ডা পানি দিতে পারছি না, দুঃখিত। আপনি ফুয়াদকে বিয়ে না করে ভীষণ ভালো করেছেন, বড় বাঁচা বেঁচেছেন। আপনি আমাকে কিভাবে চিনলেন? ছবিতে দেখেছিলাম। ও আচ্ছা। শম্পা এবার একটু অবাক গলায় জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ এখানে কেন এসেছেন? বিশেষ কোনো দরকারে আসেনি, এমনি। সুস্মিতা একটু আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো, ফুয়াদ কোথায়? বাসায় আছে?
না অফিসে? আপনি ফুয়াদের সঙ্গে দেখা করতে এসেছেন? না, ফুয়াদের সঙ্গে দেখা করতে আসিনি। বাসায় কি এই মুহূর্তে আপনি একা আছেন? না, আমার শাশুড়ি মা, বড় ভাবি, ফুয়াদের বউ আছে। তাদের ডাকবো? সুস্মিতাকে একটু বিষণ্ণ দেখালো। সেই বিষণ্ণতা লুকানোর চেষ্টা করে জিজ্ঞেস করলো, আহা, ফুয়াদ সত্যি বিয়ে করেছে? আপনি জানেন না? শুনেছি, তবে বিশ্বাস হয়নি। শম্পা এরপর বলার মতো কিছু পেল না। এই মেয়েটি নিশ্চয়ই ওর সাথে গল্প করতে আসেনি, ফুয়াদের সঙ্গেও নাকি দেখা করতে আসেনি। তাহলে কেন এসেছে? কাউকে ডাকতেও বলছে না। অদ্ভুত ব্যাপার, ওকে এখন বসে বসে এভাবে গল্প করবে? কাউকে ডাকবো? শম্পা আবার জিজ্ঞেস করলো। সুস্মিতা বলল, আপনার কি তারা আছে? না, তারা নেই, কিন্তু আপনি কি এখানে আমাদের সাথে গল্প করতে এসেছেন? না, তা অবশ্য আসেনি। আচ্ছা, ফুয়াদ এখন কি করছে? চাকরি নাকি ফ্যামিলি বিজনেস নিয়ে আছে? ফ্যামিলি বিজনেস আছে। ফুয়াদের বউ চাকরি করে নাকি পড়াশোনা? কোনোটাই না। বিয়ের আগে পড়াশোনা করত, এখনো সেটা বন্ধ। ও, কোন ক্লাসে পড়তো? অনার্স 3rd ইয়ার। সুস্মিতা কিছুক্ষণ চুপ করে থেকে শম্পাকে বলল, আমি বিশেষ কোনো দরকারে আসিনি। এবারে কারোর সাথে দেখা করতেও আসিনি। তবে আপনাকে পেয়ে বোধ হয় ভালোই হলো। আমি আপনার সাথে একটু কথা বলে চলে যাব। এই মেয়েটি নাকি খুব ধনী পরিবারের, দেশের বাইরে থেকে লেখাপড়া করেছে। তার শখ হলো ভ্রমণ করা। ফুয়াদের সঙ্গে যখন বিয়ের কথাবার্তা হচ্ছিল তখন শুনেছিল এই বয়সেই নাকি সে 30টা দেশে ঘুরেছে। এখন নিশ্চয়ই আরো বেশি হবে। সুস্মিতাকে তখন খুব দাম্ভিক না কুচু কল্পনা করেছিল শম্পা, কিন্তু এই স্বল্প সময়ের পরিচয়ে ওর সে ভুল ভাঙল। সুস্মিতার আচার ব্যবহার, কথাবার্তায় দার বিনয় আর নম্রতা। শম্পা একটু ইতস্তত করে বলল, আমার শাশুড়ি মাকে একটু ডেকে দিই। আপনি এ বাসায় এসেছেন অথচ আমি তাকে ডাকিনি, জানলে ঝামেলা হবে। ঠিক আছে, যাওয়ার আগে আমি তাহলে তার সঙ্গে দেখা করে যাব। আচ্ছা, এখন আপনি আমাকে একটা কথা বলুন তো। কি কথা? ফুয়াদকে বিয়ে না করা আমার জন্য রাইট ডিসিশন ছিল নাকি রং? এই ব্যাপারটা আমাকে খুব বেশি যন্ত্রণা দেয়। অবশ্যই রাইট ডিসিশন ছিল। আপনি তো আর আমাদের মতো সাধারণ কোনো মেয়ে না। বিদেশে ডিগ্রি, দেশে বিদেশে ঘোরা বন্ধ করে 8 পৌরে গৃহিণীর মতো জীবন কাটাবেন। সুস্মিতার চোখে মুখে অসহ্য দুঃখ দেখা গেল। সে বেদনা জর্জরিত কণ্ঠে বলল, এসব যুক্তি আমার মনকে কেন শান্ত করতে পারছে না বলুন? শম্পা কি বলবে বুঝতে পারল না। সুস্মিতার চোখ ভেজা দেখালো। একটু পরে তার চোখ থেকে টপ টপ করে জল গড়াতে লাগলো। শম্পা বিব্রত বোধ করলো। এই মেয়েকে এখনো কি বলে সান্ত্বনা দিবে? শম্পার সান্ত্বনা দেওয়ার দরকার হলো না। সুস্মিতা তার হাতের ভ্যানিটি ব্যাগ থেকে টিস্যু বের করে চোখ মুছে দ্রুত নিজেকে সামলে নেয়। সে কখন চুলায় মাংস বসিয়ে রেখে এসেছে? আছে নাকি পুড়ে গেছে, ছাই হয়েছে? সর্বনাশ হবে তাহলে। শম্পা দ্রুত রান্নাঘরের দিকে ছুটে যায়। ঝোল সব টেনে গেছে, নিচে সামান্য লেগেছে, তবে পোড়া গন্ধ আসছে না। আল্লাহ বাঁচিয়েছে। শম্পা রান্নাঘর থেকে বের হয়ে লিভিং রুমের দিকে গেল না, ও পলি বেগমের রুমের দিকে গেল। সুস্মিতার আসার খবরটা পলি বেগমকে জানানো উচিত। যদিও সে বলেছে যাওয়ার সময় দেখা করে যাবে, কিন্তু শম্পার কেন যেন মনে হচ্ছে সে দেখা না করেই চলে যাবে। পরে আবার এটা জানাজানি হলেও মুশকিলে পড়বে। পলি বেগমের রুম ভেতর থেকে আটকানো। শম্পা কয়েকবার কড়া নাড়ল, কোনো সারা শব্দ নেই। দুপুরে এই সময় সে প্রায় ঘুমায়। তার ঘুম খুব ভার। অনেকক্ষণ যাবৎ ডেকেও লাভ হলো না। মারুফাকে ডাকবে? একবার ডাকতে চাইলেও পরে আবার ইচ্ছে করলো না। বদমাস একটা। সব কাজ ওর উপর চাপিয়ে নিজে আরাম করছে। এশাকে খবরটা দিবে কিনা সেটা নিয়ে খানিকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগল শম্পা। স্বামীর প্রাক্তন বাড়িতে এসেছে, নিশ্চয়ই খুশির খবর না। মেয়েটার শরীর অসুস্থ। এই অখুশির খবর তোকে দিয়ে লাভ নেই। শম্পা লিভিং রুমে এসে দেখলো সুস্মিতা এখনো শান্ত ভঙ্গিতে বসে আছে, যেন তার কোনো তাড়া নেই। সে কি আজ সারাদিন এভাবেই বসে থাকবে? মেয়েটার সাথে কথা বলতে খারাপ লাগছে না, কিন্তু সে হঠাৎ এ বাড়িতে কেন এসেছে কারণটা স্পষ্ট না। এখন তো মনে হচ্ছে শুধুমাত্র শম্পার সঙ্গে গল্প করতে এসেছে। খুব অদ্ভুত ব্যাপার তো। যাব। তরকারি কি পুড়ে গেছে? আর একটু দেরি হলেই পুড়ে যেত। আচ্ছা, আমি এখন উঠি। ফুয়াদের মায়ের সঙ্গে দেখা করতে আমার ইচ্ছে করছে না। আপনি আসলে কেন এসেছেন বলুন তো? সুস্মিতা এ প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আরেকটি গলা ভেসে আসলো। এসা লিভিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে দুর্বল গলায় বলল, ভাবি, আমার থার্মোমিটারটা একটু দেয়া যাবে? জ্বরটা মেপে দেখবো। কথাটা বলার পর সুস্মিতার দিকে চোখ গেল।
ও শম্পার দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো। শম্পা কি বলে পরিচয় করিয়ে দিবে বুঝতে পারল না। ফুয়াদের বউ। সুস্মিতা আস্তে করে জিজ্ঞেস করলো শম্পাকে। ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সুস্মিতা সোফা ছেড়ে উঠে কয়েক পা এগিয়ে গিয়ে এশার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি ফুয়াদের বন্ধু। এখান দিয়ে যাওয়ার পথে ভাবলাম একটু বসে যাই, কিন্তু ফুয়াদকে তো বাসায় পেলাম না। আপনি বসুন। ফুয়াদ দুপুরের খাবার খেতে এক্ষুনি বাসায় আসবেন বোধহয়। আপনিও দুপুরে খেয়ে যাবেন। এখানে আসার মোটেই উচিত হয়নি। কি দরকার ছিল? নিজের মনকে শান্ত করতে এসে যেন আরো অস্থিরতা বাড়িয়েছে। ফুয়াদের সাথে বিয়ে হলেও ভালো থাকতো না। ফুয়াদকে ছেড়ে চলে গিয়েও ভুল করেনি, সেটা নিজের চোখে দেখতে এসেছে এবং দেখেছেও তো। তবুও কেন হাঁসফাঁস লাগছে, বুকের ভেতর ছটফট করছে। ফুয়াদের কানের কাছে ফোন। সে ফোনে কথা বলতে বলতে বাসার ভেতরে ঢুকলো। বাসার দরজা চাপানোই ছিল, কলিং বেল বাজানোর দরকার হয়নি। দুপুরে খাবার খেয়ে বিকালে একটা কাজে যাবে, IELTS এর জন্য বই কিনতে হবে। ফোনে কথা বলতে বলতে অমনোযোগীভাবে লিভিং রুমে প্রবেশ করে ফুয়াদ। সেখানে পা রেখে থমকে গেল। ওর স্পন্দন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। ফুয়াদকে এত বিধ্বস্ত আর এলোমেলো মনে হলো। সুস্মিতাকে দেখে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে ভেঙে চুরে যাওয়ার মতো অবস্থা হলো তার। নিজেকে সামলানোর খুব চেষ্টা করলো। এশা এখানে উপস্থিত, যত যা হোক মেয়েটা ওর বউ, কিন্তু নিজের ব্যাকুলতা অস্থিরতা পুরোপুরি লুকাতে পারল না ফুয়াদ। অবিশ্বাস্য গলায় প্রথমে বলল, সুস্মিত তুমি? সুস্মিতাকে স্বাভাবিক দেখালো। পুরনো বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হওয়ার আনন্দ তার মুখে। যদিও এই অভিব্যক্তি মিথ্যা, তার হৃদয় মন তীব্র যন্ত্রণায় ঝাঁঝরা হয়ে যাচ্ছে। সব অনুভূতি কি আর প্রকাশ করা যায়? এখান থেকেই যাচ্ছিলাম, ভাবলাম একটু বসেই যাই। তোমার বউকেও দেখে গেলাম, ভীষণ মিষ্টি দেখতে। ফুয়াদ কিছু বলল না, বলার মতো কিছু খুঁজে পেল না। কিরকম অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হলো ওদের দুইজনের জন্য। এসা কি কিছু আন্দাজ করতে পারছে? তার মুখ দেখে অবশ্য কিছুই বোঝা যাচ্ছে না। প্রচন্ড জ্বর নিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলেছে সে ফুয়াদের বন্ধু, তার সাথে কথাবার্তা বলে রুমে বসে থাকা খারাপ দেখায়। দুপুরে খেয়ে যাবে, বসো, আমি একটু ক্লান্ত, আসছি। এ বলে ফুয়াদ নিজের রুমের দিকে চলে গেল। এসে একটু অবাক হলো। তাদের আচরণ বন্ধুত্বের মতো সহজ মনে হলো না, কিরকম একটু জটিল মনে হচ্ছে। নাকিও একটু বেশি ভাবছে। ও অফিস করে বোধহয় খুব ক্লান্ত, বিশ্রাম নিক। আমি বসবো না, দুপুরে আমার দাওয়াত আছে এক জায়গায়, খেয়ে যাও সম্ভব না। এসার দিকে তাকিয়ে কথাটা বলল সুস্মিতা। এই বলে সে সঙ্গে সঙ্গে টেবিলের উপর থেকে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। ফের সাধার মতো সুযোগও দিল না। পলি বেগম ঘুম থেকে উঠে গোসল সেরেছে। লিভিং রুমের দিকে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করলো, বাসায় কেউ এসেছিল? গলা শুনলাম মনে হলো। শম্পা বলল, ফুয়াদের বন্ধু এসেছিল, চলে গেছে। বাড়ির পরিবেশ পছন্দ নয় বলে ফুয়াদ কখনো এখানে বন্ধু বান্ধব নিয়ে আসে না। আজ হয়তো এসেছিল কোনো দরকারে। পলি বেগম এটা নিয়ে আর কোনো প্রশ্ন করলো না। শম্পা এশাকে বলল, আসো তোমার জ্বরটা মেপে। এসে শম্পার সাথে তার রুমে গেল। জ্বর মেপে দেখলো 104 ডিগ্রি। ফুয়াদকে ওষুধ আনতে বলনি? না। কেন? এমনি। এসে একটু থেমে জিজ্ঞেস করলো, আপনি লিভিং রুমে বসে এই মেয়েটার সাথেই কথা বলছিলেন, গলা শুনেছিলাম অনেকক্ষণ ধরে। হ্যাঁ, আমি ছাড়া তো আর কেউ ছিল না, সবাই যার যার রুমে। মেয়েটা কি সত্যি ফুয়াদের বন্ধু? তোমার কি অন্য কিছু মনে হচ্ছে? দুইজনের আচরণ কেমন মনে হলো? আপনি মেয়েটাকে আগে থেকেই চিনতেন? তোমার যখন এত কৌতূহল তাহলে বলছি শোনো। ওই মেয়েটার সাথে ফুয়াদের বিয়ে ঠিক হয়েছিল। যে কোনো কারণেই মেয়েটা শেষ পর্যন্ত বিয়ে করেনি, ওকে ছেড়ে চলে গেছে। এসে তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর না করে অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে বসে রইল। তার চেহারা বিষণ্ণ বিস্মিত ফ্যাকাশে দেখাচ্ছে। উনি হঠাৎ এখানে কেন এসছে? এমনি এসেছে নাকি? ফুয়াদকে সে ছেড়ে গিয়েছিল কেন? এসব কেচ্ছা এখন বলতে গেলে বিকেল হয়ে যাবে। গোসল করে টেবিলে খাবার বাড়তে হবে। তুমি রুমে যাও, ফুয়াদকে ওষুধ আনতে বলো। জ্বরের তাপে চেহারা লাল যে দেখাচ্ছে তোমার। ফুয়াদ বারান্দায় দাঁড়িয়ে দেখলো সুস্মিতা গাড়িতে উঠে চলে যাচ্ছে। ও দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নতুন জীবনে দাঁড়িয়ে পুরনো প্রেমের মুখোমুখি হওয়া পৃথিবীর সবচেয়ে নির্মম ব্যাপারগুলির একটি বোধহয়। নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয়ে ক্লান্তির বাহানায় রুমে চলে এসেছে। নিজেকে একটু সামলে আবার লিভিং রুমে যেতে চেয়েছিল। তার আগে সুস্মিতা চলে গেছে। ভালো করেছে। সুস্মিতার প্রতি এখন আর ওর কোনো আবেগই খাটে না। তবু ওই হাসি মুখ, খুব চেনা দুটি চোখ, একসঙ্গে সংসার পাতার হাজারটা স্বপ্ন, হুট করে সব স্মৃতি যেন সামনে এসে পথ আটকে দাঁড়ালো।
সেই রুদ্ধ পথ থেকে বেরিয়ে আসা খুব কঠিন। ফুহাদ সুস্মিতাকে ছাড়তে চায়নি, সেই ছেড়ে চলে গেছে। যাওয়ার অবশ্য কারণ ছিল, থাকার মতো কি এক কারণও ছিল না? এসব কিছুই এখন অতীত। কিন্তু সুস্মিতা হঠাৎ এখানে কেন আসলো? তার এখানে আসার মতো কোনো কারণ দেখছে না ফুহাদ। ওরা একে অপরকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল। বিয়ের কথাবার্তা কিছু দূর এগিয়ে ঝামেলা হলো। এরপর সুস্মিতা ওকে ছেড়ে চলে গেল। এখান দিয়ে যাওয়ার পথে বসে যাওয়ার মতো কোনো সম্পর্ক ওদের মধ্যে নেই। তাহলে সে কেন আসলো? ফুহাদের সাথে দেখা করতে কিংবা কথা বলতে নিশ্চয়ই আসেনি। ওর সাথে যোগাযোগের অনেক উপায় আছে, সেজন্য বাড়িতে আসার দরকার নেই। অফিস থেকে এসে এখনো পোশাক পরিবর্তন করেনি ফুহাদ। সে দীর্ঘ সময় বারান্দায় দাঁড়িয়ে থাকে। এরপর রুমে এসে প্রথমেই চোখ গেল বিছানার দিকে। এই গরমের ভেতর এসে কম্বল কাঁথা গায়ে কি রকম জড়সড় হয়ে শুয়ে আছে। ওর এলোমেলো চুলগুলো মুখ ঢেকে রেখেছে। চুল এভাবে এলোমেলো রাখতে ওকে আগে কখনো দেখেনি। ফুয়াদের এই মুহূর্তে পুরো পৃথিবীটাই ওলটপালট লাগছে। সুস্মিতার জন্য বিধ্বস্ত হওয়ার হৃদয়ে সে বিছানার দিকে এগিয়ে গিয়ে এশার মাথার পাশে বসলো। ধীরে ধীরে ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিতে লাগলো। হাত গেলে স্পর্শ হতে জ্বরের তাপ অনুভূত হলো। এশার এই অসুস্থতা গ্রাহ্য করার মতো মেজাজ ওর নেই, তবু কেন জানি এড়িয়ে যেতে পারলো না। গায়ে জ্বর এসেছে কখন? ওষুধ আনতে বলনি কেন? এশার থেকে কোনো উত্তর আসলো না। ফুয়াদের বিরক্ত লাগছে। সে আর কিছু না বলে পোশাক বদলে নিল। 3 তলার ফাঁকা রুমটায় গিয়ে একা কিছুক্ষণ কাটাবে বলে মন স্থির করলো। রুম থেকে বের হতে গিয়েও আবার এশার কাছে ফিরে আসলো। গায়ের কথা সরিয়ে কপালে গালে গলায় হাত দিয়ে জিজ্ঞেস করলো, জ্বর কত মেপেছো? এশা ক্ষীণ গলায় বলল, 104। ফুহাদ বাসার কাছের ফার্মেসি থেকে জ্বরের ওষুধ নিয়ে আসলো, সাথে 2টা স্যান্ডউইচও আনে। জ্বর মুখে ভাত নিশ্চয়ই ভালো লাগবে না। স্যান্ডউইচ খেয়ে ওষুধ খেয়ে নাও। ফুহাদের গলা কেমন কর্কশ শোনালো। সে রুম থেকে বেরিয়ে গেল। এসে স্যান্ডউইচও খেলো না, ওষুধও খেলো না। ওর ভীষণ কান্না পাচ্ছে। নিঃশব্দে গড়িয়ে গড়িয়ে পড়া চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। সুস্মিতার এখানে আসা, তার জন্য ফুয়াদের অস্থিরতা, গায়ের প্রচন্ড জ্বর, মাকে দেখেছে কতদিন হলো, মা কেমন আছেন, সব দুঃখ যেন হঠাৎ ওর মনে নাড়া দিয়েছে। মা যদি পাশে বসে জলপট্টি দিয়ে দিত, ও বোধহয় ভালো হয়ে যেত। মেজো মামার বাসায় মানুষটা বোধহয় অযত্নে আছে। মাকে একদিনের জন্য যদি শান্তিতে রাখতে পারত মৃত্যুর আগে। নতুন বিয়ে হলে মানুষ মাসের মধ্যে কয়েকবার বাপের বাড়ি বেড়াতে চায়। এত বড় পৃথিবীতে ওর কোথাও যাওয়ার নাই। ওর পৃথিবীটা এত সংকীর্ণ কেন? অন্তত এমন একটা পরিবারে বিয়ে হতে পারতো যেখানে সবাই ওকে ভালোবাসতো। একটা ভালো বড় তো আল্লাহ মিলিয়ে দিতে পারতেন, যে ভালোবাসতো, আদর করত, যত্ন করত, মাথায় করে রাখতো। ওর এটুকু মন খারাপে উদ্বিগ্ন হতো, ওর একটু অসুস্থতায় অস্থির হয়ে যেত। কাঁদতে কাঁদতে এসার হেসকি উঠে গেল। জ্বর আর কান্না মিলে ওর নাক মুখ ফুলে লাল হয়ে গেল। ফুয়াদ রাতে বাসায় ফিরে দেখলো এসার হুঁশ নেই। শরীরে হাত ছোঁয়ানো যাচ্ছে না জ্বরের তাপে। দুপুরে সে ওষুধ, স্যান্ডউইচ যেরকম রেখে গেছে সেরকমই পড়ে আছে। ঈশা, এই ঈশা। ফুয়াদের কণ্ঠস্বর উদ্বিগ্ন শোনালো। এসা চোখ টেনে মেলতে পারছে না। ও জ্বরের ঘরে কেবল হু হু করলো। ফুয়াদ দ্রুত একটা কাপড় ভিজিয়ে এনে ওর কপালে জলপট্টি দিতে লাগলো। হাত পাও মুছিয়ে দিল কয়েকবার, কিন্তু জ্বরের তাপ কমছে না। দুপুরে ওষুধ খেলে এখন নিশ্চয়ই এই অবস্থা হতো না। ফুয়াদের এত রাগ হচ্ছে। রাগ ভুলে এসার গায়ে জামাটা খুলে শরীর মুছিয়ে দিল। তার পরনে এখন শুধু অন্তর্বাস। ফুয়াদ সেদিকে এক নজরে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ধুর, এই বিপদের মধ্যে কোথায় কি নজর দিচ্ছে। অনেকক্ষণ যাবৎ জলপট্টি দিয়েও কোনো লাভ হলো না। এসার অবস্থার কোনো পরিবর্তন নেই। সে চোখ মেলেই তাকাতে পারছে না। ফুয়াদের উদ্বেগ বাড়ে। এখন ওকে নিশ্চয়ই কোলে করে সিঁড়ি বেয়ে নিচের তলা পর্যন্ত নিয়ে গাড়িতে তুলে হাসপাতালে নিতে হবে। ফুয়াদ ব্যস্তমুখে টি শার্ট আর ট্রাউজার পাল্টিয়ে শার্ট প্যান্ট গায়ে দেয়। শার্টের বোতাম আটকাতে আটকাতে দেখলো পলি বেগম আর শফিক আহমেদ এসেছে। পলি বেগম এসার দিকে এক নজর তাকিয়ে বলল, জ্বরের জন্য না পা খাওয়ালেই যথেষ্ট, তার জন্য এই রাতের বেলায় হাসপাতালে নিতে হবে কেন? এত আদিক্ষেতা করছো কেন? আজকাল বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু। ফুয়াদ যেন পলি বেগমের কথা শুনতে পেল না। ঐশাকে বিছানা থেকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। শুক্রবার হওয়ায় ডাক্তার পাওয়া যাচ্ছে না। রাতের বেলায় হওয়ায় আরো সমস্যা। ফুয়াদ ওর বন্ধু বান্ধবের মাধ্যমে খোঁজখবর নিয়ে শেষমেশ এশাকে একটা হাসপাতালে নিয়ে আসে। এখানকার পরিবেশ তেমন ভালো না, কিন্তু একজন ডাক্তার পাওয়া গেল। এসে হাসপাতালে বিছানায় শুয়ে আছে। তার চেহারা খুব ম্লান, পরিশ্রান্ত দেখাচ্ছে। গায়ের জ্বর এখনো কমেনি। ঘন্টাখানেক আগে ওষুধ খাইয়েছে। ডাক্তার বলেছে রাতের ভিতর জ্বর কমে যাবে। ফুয়াদ একটু পর পর ওর কপালে হাত দিয়ে দেখছে। রাতটা হাসপাতালেই থাকতে হবে। বিছানা একজনের, সেখানে এসে শুয়ে আছে। ফুয়াদ একটু জায়গা করে ওর পাশে বসলো। পুরো রাত জেগেই কাটাতে হবে। ফুয়াদ এসার পাশে বসে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করলো। মোবাইল চালানো ছাড়া আপাতত করার কিছু নেই। সুস্মিতার নম্বর থেকে 2টা কল এসেছে ঘন্টা 2 আগে। ফুয়াদ বিস্মিত হয়ে সাথে কৌতূহলীও। ওদের সম্পর্ক ভেঙেছে সেই কবে।
এরপরও বিয়ে করলো, দায়সারাভাবে এশার সঙ্গে সংসারটাও করে যাচ্ছে। এর ভিতর সুস্মিতা কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা করেনি। এমনও না যে ফুহাদ যোগাযোগের কোনো রাস্তা রাখেনি। ফোন নম্বর, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব আগের মতোই আছে। আজ হঠাৎ কিসের জন্য হুট করে বাসায় আছিল, এখন আবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে। এশার হাত দুইটা বুকের ভেতর ভাঁজ করে রাখা, সে হঠাৎ বুক থেকে ডান হাতটা নামিয়ে পাশে রাখলো। সেটি ধীরে ধীরে ফুয়াদের আঙুল স্পর্শ করলো। ফোনের স্ক্রিন থেকে মুখ তুলে ফুয়াদ সেদিকে তাকালো। এশার কপালে গালে হাত দিয়ে দেখলো জ্বর আগের মতোই আছে। ডাক্তার কি ওষুধ দিল? তাকে এখন পাওয়া যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ফুয়াদ ভেবেছিল একটু বাইরে বের হয়ে সুস্মিতার কল ব্যাক করবে, সাথে সিগারেটও খেয়ে আসবে, কিন্তু এসে এমনভাবে হাত ধরেছে মনে হচ্ছে সে প্রচন্ড ভয় পেয়ে আশ্রয় খুঁজছে। ফুয়াদ আর হাত ছাড়িয়ে বাইরে গেল না, এশার পাশেই থাকলো। ওর দিকে কিছুটা ঝুঁকে মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, আমার কথা শুনতে পাচ্ছ? শরীর খুব খারাপ লাগছে? ভয় পাচ্ছ তুমি?